আজকে তোমাদের আমি আলোচনা করব গোলীয় তলে আলোর প্রতিসরণের লেন্সের ক্রিয়া। আমাদের কোনো লেন্স, উত্তল বা অবতল লেন্স, তার উপর যখন সমান্তরাল আলোর রশ্মিগুচ্ছ এসে আপতিত হয়, সেই রশ্মিটা প্রতিসরণের পর অভিসারী হবে না অপসারী হবে সেটা নির্ভর করে লেন্সের প্রকৃতি এবং লেন্স পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্কের উপর। তাহলে কোনো লেন্সের পর সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আপতিত হওয়ার পর লেন্সের প্রকৃতি কিরকম হবে, তোমার আলোকরশ্মি অভিসারী হবে না অপসারী হবে তা নির্ভর করে আমাদের কার উপর? তা নির্ভর করে হচ্ছে লেন্সের প্রকৃতি এবং পারিপার্শ্বিক মাধ্যম সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্কের উপর। আজকে আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণের লেন্সের ক্রিয়া আমরা ব্যাখ্যা করব প্রিজমের ক্রিয়া সাহায্যে। আমরা প্রিজম কিভাবে ক্রিয়া করে সেটা আমরা অলরেডি পড়েছি। আমরা আজকে আলোচনা করব প্রিজমের ক্রিয়ার মাধ্যমে লেন্সের ক্রিয়া আমরা ব্যাখ্যা করব। আমরা যদি প্রতিটা লেন্সকে ডগাবিহীন কিছু প্রিজমের সমষ্টি হিসাবে ধরে নিই, তাহলে কিভাবে আলোকরশ্মি অভিসারী বা অপসারী হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখা যাক, আমরা যদি একটা উত্তল লেন্স নিই, এই হচ্ছে আলোক কেন্দ্র। আমরা প্রথম আগে এঁকে রাখছি আঁকাটা সুবিধার্থে। তাহলে আগে আমি উত্তল লেন্স নিয়ে বোঝাই। তাহলে আমরা এখানে একটা, এটা ডগা আছে কিনারাগুলো। এবার আমরা এটা প্রিজম হবো, 1 নম্বর প্রিজম। তারপরে আবার ডগাবিহীন আর একটা প্রিজম আঁকলাম, 2 নম্বর। এটাও 1, এটা 2। আমরা আবার একটা এখানে প্রিজম আঁকলাম ডগাবিহীন, 3 নম্বর। এটা একটু মুছে নিই, একটু বড় করে দিই। এটা হচ্ছে 3, এটা 4 নম্বর। 4 নম্বরটা এটা একসাথে। এটা হচ্ছে তোমার 4 নম্বর প্রিজম। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 1 নম্বর প্রিজমটা ডগা আছে, এখানে 1 নম্বরটা ডগা আছে, এখানে 2 নম্বরটা ডগাবিহীন, 3 নম্বরটা ডগাবিহীন, এখানে সরি এটা 3 নম্বর ডগাবিহীন, 4 নম্বরটা একটা আয়তাকার ফলক দেখতে পাচ্ছ। তাহলে এবার সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন আমাদের আপতিত হবে প্রত্যেকটা প্রিজমে, তাহলে এইখানে 3টে রশ্মি আপতিত হয়েছে। আমরা জানি সমান্তরাল ফলকের উপর যদি লম্বভাবে আলোক রশ্মি আপতিত হয় তার কোনো চ্যুতি ঘটে না, সরল রেখা বরাবর বেরিয়ে যায়। এবার আমরা চ্যুতি কোণের রাশিমালা প্রিজমের ক্ষেত্রে জানি ডেল্টা সমান, প্রিজমের রাশিমালা আমরা জানি ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। আচ্ছা, দেখা যাচ্ছে এই 1 নম্বর প্রিজমের যে এ কোণের মানটা 2 নম্বর প্রিজমের কোণের মানটা কিন্তু আরো বাড়ছে, 3 নম্বরেরটা আরো বাড়ছে, 4 নম্বরেরটা আরো বাড়ছে। আবার একই ব্যাপার, সব থেকে চ্যুতি কোণের অ্যাঙ্গেল অফ প্রিজমের মান হচ্ছে 1 নম্বরের কম, 2 নম্বরের বেশি, 3 নম্বরের কিরম, এটা এরকম, তারপর এটা এরকম, তারপর এটা আরো এরকম। এই কোণগুলো যত নিচের দিকে অক্ষের দিকে আসছে তত প্রিজমের কোণের মানটা বাড়ছে। প্রিজমের কোণের মান বাড়লে ডেল্টা বাড়ে, আবার মিউ বাড়লেও কিন্তু ডেল্টা বাড়ে। কিন্তু এখানে একই কাঁচ ইউজ করি, পারিপার্শ্বিক মাধ্যমের সঙ্গে মিউটা ধ্রুবক, তাহলে এটা বাড়ছে, আমরা এ বাড়লে চ্যুতি বাড়ে। দেখা যাক আলোকরশ্মিটা আমরা জানি একটা প্রিজমে যখন একটা আলোকরশ্মি আপতিত হয় ভূমির দিকে বেড়ে যায়, তাহলে ভূমিটা কার দিকে? অক্ষের দিকে। আলোকরশ্মিটা বেড়ে গেল, এটা আরো বেশি বাঁকলো, চ্যুতিটা বেশি, এটা সরল রেখায় এটাও আরো বাঁকলো।
এটাও তাই, এর ভূমিটা নিয়ে শুধু কক্ষের দিকে, এটাও ভেঙে গেল, এটাও ভেঙে গেল, তাহলে অভিসারী হয়ে আলোর রশ্মিটা মিলিত হলো। তাহলে এইভাবে আমাদের উত্তল লেন্স ক্রিয়া করে। বুঝতে পেরেছো আশা করি। আমরা এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে কি, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব, অবতল লেন্সটা আঁকলেই হবে। এটা ক্লাস 10-এ তোমরা পড়েছো। এটা ডগাবিহীন প্রিজম, কিন্তু এখানে অগ্রভাগটা হচ্ছে অক্ষের দিকে আর ভূমিটা হচ্ছে অক্ষ থেকে দূরে। তাহলে আমরা এটাকে আঁকি, এখানে একটা সমান্তরাল প্রিজম পাচ্ছি। এখান থেকে আমি একটু করে বাদ দিই, দুদিক থেকেই দিয়ে আবার একটা পেলাম। বাদ দিয়ে একটা, আবার এখানে একটা নিই, বাদ দিই, এখানেও একটা নিই, বাদ দিই। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যত অক্ষের দিকে যাচ্ছি তখন প্রিজমের কোণের মানটা তত কমছে, যত অক্ষ থেকে দূরে যাচ্ছি প্রিজমের কোণের মানটা তত বাড়ছে। তার মানে যত অক্ষ থেকে দূরে যাবো তত চ্যুতি কোণের মানটা তত বাড়বে। তাহলে ভূমি কোণ দিকে অক্ষ থেকে দূরে, তাহলে আলোর রশ্মি সমান্তরাল ভাবে প্রত্যেকটা অংশে করলো। তাহলে এটা হচ্ছে দেখো সমান্তরাল প্রিজম, এর কোনো চ্যুতি হবে না, সরল রেখা বেরিয়ে যাবে। আচ্ছা, এর কোণটা থেকে এর কোণটা বেশি, তার মানে এর চ্যুতিটা কম, এটা আরো, এটা আচ্ছা একটু ভালো করে আঁকি, এইদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটাও তাই, এদিকে, এটা এদিকে, এটা এদিকে, তাহলে অপসারী হয়ে নির্গত হচ্ছে। তাহলে এইভাবে অবতল লেন্স ক্রিয়া করে। লেন্সের ক্রিয়া তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা এবার কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে সুতরাং দেখা যাচ্ছে লেন্সে আপাহিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের দিকে অভিসৃত হবে এবং অবতল লেন্সের ক্ষেত্রে অক্ষ থেকে দূরে সরে যাবে। তাহলে একটা অভিসারী যাবে, একটা দূরে সরে যাবে। আচ্ছা, একটা বিশেষ আলোচনা, অবতল লেন্স বা উত্তল লেন্সের সাপেক্ষে যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, আমরা এখানে লেন্সটার প্রতিসরাঙ্কটা বেশি ধরেছিলাম, মানে বায়ুটা লঘু মাধ্যম, লেন্সটা হচ্ছে ঘন মাধ্যম। যদি উল্টোটা হয় যে লেন্সের সাপেক্ষে যদি বাইরের মাধ্যম ঘন হয়, তখন কিন্তু মনে রাখবে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে এবং অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। আর একটা বলে দিই, কোন একটা তরল পদার্থ বা জলের মধ্যে যদি একটা বাবেল থাকে বুদবুদ, তাহলে এটা জল, এটা বায়ু, দুদিকটা বক্রতল, মানে একটা উত্তল লেন্সের মতো ব্যবহার করা উচিত, আচরণ করা উচিত। কিন্তু যেহেতু বায়ু এটা, তার সাপেক্ষে জলটা ঘনমাধ্যম, তার মানে এটা আমাদের রশ্মি পড়লে এটা অবতল লেন্সের মতো বিহেভ করবে। কার মতো বিহেভ করবে? অবতল লেন্স বা অপসারী লেন্সের মতো আচরণ করবে। ঠিক আছে? আমরা চিহ্নের নিয়ম নিয়ে আলোচনা করব। চিহ্নের নিয়ম কি? এক, সব দূরত্ব আলোক কেন্দ্র থেকে পরিমাপ করা হবে। পরিমাপ করা হয়। দুই হচ্ছে আলোক কেন্দ্র থেকে যে দূরত্ব মাপা হয়, আলোক কেন্দ্র থেকে যে দূরত্ব মাপা হয়
দিকে হয়, আবাহিত রশ্মির দিকে হয়, তাহলে দূরত্বটি ধনাত্মক বা পজিটিভ, এবং যদি আপাতিত রশ্মির বিপরীত দিকে হয় তা ঋণাত্মক, নেগেটিভ। তার মানে কি, আমরা যদি একটা উত্তল লেন্স নিই, এখানে যদি এখানে একটা বস্তু হয়, এখানে আলো রশ্মি আপাতিত হয়ে নির্গত হবে, আর এখানে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, তাহলে এটা আলো রশ্মি আলোক কেন্দ্র থেকে মাপছি, তাহলে রশ্মির বিপরীত দিকে, তাহলে এখানে ইউটা হবে নেগেটিভ, আর প্রতিবিম্ব এইটা তৈরি হয়েছে, তাহলে আলোক কেন্দ্র থেকে রশ্মির দিকে আছে, তাহলে ভি হবে পজিটিভ। ঠিক আছে। আর একটা মজার ব্যাপার আমরা বলে দিই, আলোক রশ্মিকে, লেন্সকে, উত্তল বা অবতল লেন্সকে সবসময় এক্স এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু বা মূল বিন্দুতে বসানো হয়। এবার আর একটা মজার ব্যাপার, সবসময় মনে রাখবে যে এটা পজিটিভ এক্স অক্ষ, তার মানে এদিকটা পজিটিভ, এটা নেগেটিভ এক্স অক্ষ, এদিকটা সেটা নেগেটিভ, তার মানে মূল বিন্দু থেকে এদিকে মাপা মানে নেগেটিভ, এদিকে মাপা মানে পজিটিভ। আর একটা মজার ব্যাপার, লেন্সের প্রতিবিম্ব আর বস্তু আর প্রতিবিম্ব তৈরি হওয়ার নিয়ম হচ্ছে, বস্তুকে সবসময় বাম দিকে বসাবে আর প্রতিবিম্ব সবসময় ডান দিকে বা বাম দিকে, যেটা হোক তৈরি হবে। উত্তল বা অবতল যে লেন্সই হোক, সবসময় তোমার বস্তু বসবে লেন্সের বাম দিকে, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষে। এটা হচ্ছে চিহ্নের নিয়ম। আর আমাদের কয়েকটা এখানে জিনিস কল্পনা করে নিতে হয়। সবসময় লেন্সের উন্মেষটা ক্ষুদ্র হবে, এটা ধরে নিতে হবে। লেন্সের প্রতিসরণ আমাদের পড়তে গেলে লেন্সটাকে আমাদের ক্ষুদ্র উন্মেষ যুক্ত ধরা হবে। ঠিক আছে, ক্ষুদ্র উন্মেষ যুক্ত ধরা হয়। আমরা এবার লেন্সের ফোকাস নিয়ে আলোচনা করব। আমরা যেটা আলোচনা করবো হচ্ছে লেন্সের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে ফার্স্ট আলোচনা করব। উত্তল লেন্স, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাস সংজ্ঞাটা আমি বলে দেবো, তোমরা আমার কথা শুনে লিখবে। আগে ছবিটা আঁকি, তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে একটা উত্তল লেন্স, এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এখানে এমন একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, যে বিন্দু থেকে অপসারী আলোক রশ্মি গুচ্ছ লেন্সের উপর আবাহিত হওয়ার পর, প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত যদি হয়, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। এই বিন্দুটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। তাহলে সংজ্ঞা কি? লেন্সের প্রথম মুখ্য ফোকাসের ডেফিনেশনটা বলছি, তোমরা লিখে নাও। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর এমন একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত অপসারী আলোক রশ্মি গুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুকে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলে। তাহলে F1 হলো উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। লিখে নাও তোমরা। আর আবার বলছি, কোন উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত অপসারী আলোক রশ্মি গুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হলে
সেই নির্দিষ্ট বিন্দুকে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলে। আমরা এবার পড়াবো দ্বিতীয় মুখ্য ফোকাস। খুব সহজ ব্যাপার, ছবিটা আমি পাশে আঁকছি। সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের উপর আপাদিত হলো, যেটা প্রধান অক্ষের বরাবর যাবে সেটা কোনো চ্যুতি করবে না। এই আপাদিত হওয়ার পর তারা একটা যদি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই চিহ্ন অবশ্যই, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞাটা আমরা বলছি, লেখো। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে লেন্সের উপর আপাদিত হওয়ার পর প্রতিসরণের পর যদি নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষের উপর মিলিত হয়, তাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। আবার বলছি, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্স দ্বারা প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। মনে রাখবে, আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব মাপা হয়। তাহলে ও থেকে F1, এটাকে ছোট হাতের F1 দিয়ে ফোকাস দূরত্ব নির্ণয় করা যায়, আর এখানে ও থেকে F2, এটাকে F2। এবার আমরা বলেছি, যদি আলোক রশ্মির দিকে হয় তাহলে ধনাত্মক, আলোক রশ্মির বিপরীত হলে ঋণাত্মক। তাহলে এটা যদি এক্স অক্ষে বসানো হয়, যদি মূলবিন্দু হয় তাহলে বাম দিক মানে এক্স ড্যাশ অক্ষ, তাহলে F1 হচ্ছে নেগেটিভ। তার মানে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব উত্তল লেন্সের ক্ষেত্রে ঋণাত্মক, আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব উত্তল লেন্সের ক্ষেত্রে F2 হচ্ছে ধনাত্মক। এটা মনে রাখবে। মানে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক, আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব হলো ধনাত্মক। এবার আমরা আলোচনা করব অবতল লেন্সের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস আলোচনা করব। একই সংজ্ঞা আমরা বলছি, তোমরা লিখবে। আমি আগে বুঝিয়ে দিই। এই হচ্ছে অবতল লেন্স, প্রধান অক্ষ, এই হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। অবতল লেন্সে আপাদিত হওয়ার পর অবতল লেন্স কর্তৃক প্রতিসরণের পর এটা একটা অভিসারী নির্দিষ্ট বিন্দু অভিমুখী লেন্সের সমান্তরাল ভাবে নির্গত হচ্ছে। তাহলে কি হলো? এটা হচ্ছে F1। তাহলে আমরা সংজ্ঞাটা কি আমাদের এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? অবতল লেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু অভিমুখী অভিসারী আলোক রশ্মি গুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসরণের পর যদি সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে এটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। আমি আরেকবার ছবিটা আঁকছি, দুটো ছবি আঁকি, জাস্ট দুখানা রশ্মি দিয়ে হয়ে যাচ্ছে না হলে। তাহলে এই হচ্ছে প্রধান অক্ষ, এই আলোক রশ্মি নির্দিষ্ট বিন্দু অভিমুখী একটা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে এটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। তাহলে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাসের ডেফিনেশনটা কি আমি বলছি, তোমরা একটু শুনে নাও। কোন অবতল লেন্সের প্রধান অক্ষের উপর নির্দিষ্ট বিন্দু অভিমুখে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয়, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুকে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলা হয়। আরেকবার বলছি, অবতল লেন্সের ক্ষেত্রে
একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে আগত অভিসারী আলোক রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রধানক্ষের যদি সমান্তরালে নির্গত হয় তাহলে এই বিন্দুটিকে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলা হয়। দ্বিতীয় মুখ্য ফোকাস কি? সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সে আপাহিত হলো প্রতিসরণের পর যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাকে আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। তাহলে কি হলো? প্রধানক্ষের সঙ্গে সমান্তরাল কোন আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রধানক্ষের যে নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় তাকে আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। তাহলে কি হলো? প্রধানক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স কর্তৃক প্রতিসরণের পর যে নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটিকে অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে এটা আলোক কেন্দ্র থেকে F1 দূরত্বটা কি? পজিটিভ। আর অবতল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য দূরত্ব F2টা কি? নেগেটিভ। তাহলে ডিফারেন্ট মানে উল্টোটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে F1 হচ্ছে নেগেটিভ আর উত্তল লেন্সের ক্ষেত্রে F2 হচ্ছে পজিটিভ। আবার অবতল লেন্সের ক্ষেত্রে F1 হলো নেগেটিভ পজিটিভ আর F2 হলো নেগেটিভ। তাহলে মনে রাখবে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব ধনাত্মক। আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব ধনাত্মক আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব ঋণাত্মক। ঠিক আছে? আমরা এরপর যেটা আলোচনা করব আমাদের জ্যামিতিক আর কয়েকটা টার্ম আলোচনা করব। ফোকাস তল কাকে বলে, গৌণ ফোকাস কাকে বলে। আমি একবারে বলছি, তোমরা এটা বই থেকে নোট করে নেবে। এই অবতল লেন্সের ক্ষেত্রে যে প্রথম মুখ্য ফোকাস সেটা বা দ্বিতীয় মুখ্য ফোকাস সেটা, এইখানে যদি প্রধানক্ষের উপর একটা উলম্ব তল কল্পনা করি মুখ্য ফোকাসের উপর, সেই তলটাকে বলা হয় ফোকাস তল। কি বলা হয়? ফোকাস তল। তাহলে আমরা গৌণ ফোকাস কাকে বলে একটু বলে দিই, তোমরা বই থেকে নোট করে নেবে। গৌণ ফোকাস হচ্ছে এই যদি উত্তল লেন্স হয়, যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কিন্তু প্রধানক্ষের সঙ্গে কিছুটা কোণ করে আছে, তার মানে আপাদিত তির্যক রশ্মি, তারা প্রতিসরণের পর ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস বা ফোকাস বলা হয়। তাহলে তির্যক আলোক রশ্মিগুচ্ছ প্রধানক্ষের উপর লেন্সের উপর আপাতিত তির্যক আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় গৌণ ফোকাস। জ্যামিতিক পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান তিনটে নিয়ম আছে। আমি নিয়মগুলো বলবো, তোমরা একটুখানি এটা নোট করবে না, এটা মনে রাখতে হবে তোমাদের চিত্রগুলো আঁকার ক্ষেত্রে। এক নম্বরটা হচ্ছে, আমি বলে দিচ্ছি যে প্রধানক্ষের সঙ্গে সমান্তরাল যে আলোক রশ্মিগুচ্ছ লেন্সে আপাতিত হওয়ার পর উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাসে মিলিত হবে আর অবতল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে উল্টোটা হচ্ছে কি, আমাদের আলোক রশ্মি উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গেলে বা অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাসের দিকে অগ্রসর হলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর সমান্তরাল ভাবে নির্গত হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ লেন্সে আপাতিত হওয়ার পর লেন্সের সমান্তরাল ভাবে নির্গত হবে, বা অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস অভিমুখী আলোক রশ্মিগুচ্ছ লেন্সে আপাতিত হওয়ার পর প্রতিসরণের পর সমান্তরাল ভাবে নির্গত হবে। দু নম্বর,
আর 3 নম্বর ধর্মটা যেটা হচ্ছে উত্তল বা অবতল যে কোনো লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় সেই রশ্মির কোনো চ্যুতি ঘটে না। তার মানে আমি একটা ছবি এঁকে দেখাই। সমান্তরাল রশ্মি উচ্চ আপায়িত হলো, দিয়ে এটাতে দ্বিতীয় মুখ্য ফোকাস F2 উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে, এটা প্রথম ধর্ম। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে আমাদের সমান্তরাল রশ্মি উচ্চ আপায়িত হওয়ার পর দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে আসছে বলে মনে হবে। 2 নম্বর উল্টোটা, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস থেকে F1 থেকে আগত আলোক রশ্মি উচ্চ লেন্সে আপায়িত হওয়ার পর প্রধানকে সমান্তরালভাবে নির্গত হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি উচ্চ আমাদের এইটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, এই অভিমুখী আলোক রশ্মি উচ্চ আপায়িত হওয়ার পর লেন্সের সমান্তরালভাবে নির্গত হবে। আর এটা যদি আলোক কেন্দ্র হয়, মানে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তার কোনো চ্যুতি ঘটে না, সোজা বেরিয়ে যায়। অবতল বা উত্তল লেন্সে আলোক কেন্দ্র অভিমুখী আলোক রশ্মি উচ্চের কোনো চ্যুতি ঘটে না। এই হচ্ছে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান কিরকম হবে, তোমরা এই নিয়ম মেনে আমাকে চিত্র আঁকতে হবে। আমরা এবার যেটা আলোচনা করব, লেন্সের সাধারণ সূত্র প্রতিষ্ঠা করব। লেন্সের সাধারণ সূত্র, লেন্সের সাধারণ সমীকরণ। লেন্সের সাধারণ সমীকরণ। লেন্সের সাধারণ সূত্রটা কি? লেন্সের সাধারণ সূত্রটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ, এদের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় লেন্সের সাধারণ সূত্র। লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ এর মধ্যে যে সাধারণ সম্পর্ক তাকে আমাদের লেন্সের সাধারণ সূত্র বলা হয়। এবং আমরা যে সমীকরণটা পাই সেটা লেন্সের সাধারণ সমীকরণ। আমরা নির্ণয় করব উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে। আমি উত্তল লেন্সেরটা তোমাদের বোঝাবো, অবতল লেন্সেরটা তোমরা বই থেকে নিজে করে নোট বানাবে। একই জ্যামিতিক একটা নিয়ম, কিছু প্রমাণ, জ্যামিতিক প্রমাণ, সেটা আমরা এক্ষুনি আলোচনা করব। আমি বুঝিয়ে দেবো, এটা তোমরা বই থেকে নোট বানাবে, যে কোনো বই থেকে। আমরা চিত্রে আমি একটা উত্তল লেন্স অঙ্কন করলাম। এল ও এল ড্যাশ একটি উত্তল লেন্স নেওয়া হলো চিত্রে। এল ও এল ড্যাশ বা এল এল ড্যাশ একটি উত্তল লেন্স। প্রধান অক্ষের উপর পি কিউ হচ্ছে একটা বস্তু। প্রধান অক্ষের উপর পি কিউ একটি বস্তু লম্বভাবে অবস্থান করছে। পি কিউ একটি বস্তু লম্বভাবে অবস্থান করছে। পি বিন্দু থেকে আগত আলোক রশ্মি উচ্চ প্রধান অক্ষের উপর এ বিন্দুতে আপায়িত হলো। পি এ আলোক রশ্মি উচ্চ প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে ফোকাস দিয়ে নির্গত হলো। এবং আরেকটি আলোক রশ্মি উচ্চ আলোক কেন্দ্র দিয়ে গিয়ে তারা প্রধান অক্ষের উপর P1 এবং Q1 প্রতিবিম্ব তৈরি করলো। দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে গেছে। আরেকটি হচ্ছে আলোক কেন্দ্র অভিমুখী আলোক রশ্মি উচ্চ পিও, সোজা চলে গিয়ে এই দুই প্রতিষ্ঠিত রশ্মি তারা P1 বিন্দুতে মিলিত হয়েছে এবং P1 Q1 হলো PQ বস্তুর প্রতিবিম্ব।
সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আচ্ছা, এবং প্রতিবিম্বটি হবে সৎ এবং অবশিষ্ট। তোমরা এই লেখাটা নোটটা বানাবে কিভাবে আমি একটু জাস্ট বলে দিচ্ছি, তোমরা এতটুকু লিখবে না। তোমরা কি লিখবে, জাস্ট এইটুকুটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, শোনো। লিখবে তোমরা এরকম লিখবে যে চিত্রে এল এল একটি উত্তল লেন্স, উত্তল লেন্সের বাম দিকে প্রধান অক্ষের উপর পিকিউ একটি বস্তু এবং P1 Q1 হলো পিকিউ বস্তুর অসৎ প্রতিবিম্ব। বাস এইটুকু কথা লিখবে। তাহলে কি লিখবে, চিত্রে এল এল একটি উত্তল লেন্স, প্রধান অক্ষের উপর পিকিউ বস্তু এবং লেন্স কর্তৃক পিকিউ বস্তুর প্রতিবিম্ব হলো P1 Q1, একটি অসৎ প্রতিবিম্ব। ব্যাস এইটুকুই। আমরা এবার এখন পিও কিউ ত্রিভুজ, পিও কিউ ত্রিভুজ এবং P1 Q1 ও ত্রিভুজ, P1 Q1 ও ত্রিভুজ সদৃশ্য। ত্রিভুজ দুটি কি সদৃশ্য, সদৃশ্য। সদৃশ্য ত্রিভুজ দুটি সদৃশ্য, এই ত্রিভুজ দুটি সদৃশ্য। তাহলে সদৃশ্য যদি হয় তাহলে আমরা লিখবো PQ বাই P1 Q1 সমান OQ বাই OQ1। এটা আমরা লিখতেই পারি, PQ বাই P1 Q1 সমান OQ বাই OQ1। আবার আমরা ত্রিভুজ নেব AFO, AFO এবং P1 FQ1, P1 FQ1 এটাও সদৃশ্য। তাহলে কি লিখবো, এখান থেকে লিখবো AO বাই P1 Q1 সমান FO বাই FQ1। এবার এখানে এটা 1 নম্বর সমীকরণ আমরা দিতেই পারি। এখানে PQ সমান AO, PQ সমান AO। তাহলে আমরা লিখতে পারি অতএব PQ বাই P1 Q1 সমান FO বাই FQ1। 2 নম্বর। 1 আর 2 দেখো, PQ বাই P1 Q1 সমান OQ বাই OQ1, আবার PQ বাই P1 Q1 সমান FO বাই FQ1। তাহলে 1 আর 2 থেকে কি পাই, অতএব OQ বাই OQ1 সমান FO বাই FQ1। এটা আমরা লিখতে পারি OQ বাই OQ1 সমান FO বাই FQ1 আমরা লিখতে পারি। এবার এটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখবো, একটু মুছছি এখানটা। দেখো OQ বাই OQ1 is equal to FO, FO ই থাক, বাই FQ1 টাকে লিখতে পারি OQ1 থেকে OF বিয়োগ করো, OQ1 মাইনাস OF। তার পাশে আমরা লিখে নেব OQ সমান মাইনাস ইউ বস্তু দূরত্ব, OQ1 সমান প্লাস বি। কেন প্লাস বি, এটা হচ্ছে আমাদের ডান দিকে, মানে আপাতিত রশ্মির দিকে, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আর OF হচ্ছে প্লাস এফ, প্রকাশ দূরত্ব প্লাস এফ। কেন, আমরা জানি এটা দ্বিতীয় মুখ্য প্রকাশ, উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ দূরত্ব ধনাত্মক। বসিয়ে দাও, অতএব OQ হচ্ছে মাইনাস ইউ বাই ভি সমান প্লাস এফ বাই ভি মাইনাস এফ। এটা আমরা গুণ করি, মাইনাস ইউভি মাইনাস প্লাস ইউএফ ইজ ইকুয়াল টু ভিএফ। তাহলে বা আমরা উভয় দিকে ইউভিএফ দিয়ে ভাগ করে দেবো, ইউভিএফ দ্বারা ভাগ করে পাই। তাহলে কি পাবো, মাইনাস 1 বাই ইউভিএফ দিয়ে ভাগ করে শুধু এফ প্লাস 1 বাই ভি সমান 1 বাই ইউ। তাহলে বা ওটা ওদিকে নিয়ে যাও, এটাকে নিয়ে চলে এসো,
1/v minus 1/u সমান 1/f। তাহলে আমি উপরে লিখছি, তার সম্পর্কটা আমরা কি পেলাম, এইখান থেকে লিখছি, এটা মুছেই লিখছি। তাহলে UVF দিয়ে ভাগ করে আমরা কি পাচ্ছি, দেখো 1/f মাইনাস প্লাস 1/v সমান 1/u। এটাকে রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি 1/v মাইনাস 1/u সমান 1/f। এই হচ্ছে সাধারণ সমীকরণ উত্তর লেন্সের ক্ষেত্রে। তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে সাধারণ সমীকরণ হলো এটা। তাহলে আমি আরেকবার বলছি, এটা চিত্রে এল একটি উত্তল লেন্স, প্রধানকের উপর PQ হলো বস্তু এবং P1 Q1 হলো সৎ প্রতিবিম্ব। চিত্র থেকে পাই POQ ত্রিভুজ ও P1 Q1 ও ত্রিভুজ সাদৃশ্য করি। তাহলে PQ বাই P1 Q1 সমান OQ বাই OQ1, এক নম্বর সমীকরণ। এবং AFO ও P1 Q1 F ত্রিভুজ ও সাদৃশ্য করি। তাহলে আমরা পাবো AO বাই P1 Q1 সমান OF বাই FQ1। আবার AO PQ এর সমান ও সমান্তরাল, তাহলে অতএব P1 Q1 বাই PQ বাই P1 Q1 সমান FO বাই FQ1। তাহলে এক নম্বর আর দু নম্বর সমীকরণ থেকে পাই OQ বাই OQ1 সমান FO বাই FQ1। এই যে ওটাকে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি OQ বাই OQ1 সমান FO বাই OQ1 মাইনাস OF। আমরা জানি OQ সমান মাইনাস U বস্তু দূরত্ব, OQ1 সমান প্লাস V প্রতিবিম্ব দূরত্ব, OF সমান প্লাস F ফোকাস দূরত্ব। বসিয়ে দিলাম, দিয়ে UVF দিয়ে ভাগ করলাম, কোণাকুণি গুণ করে UVF দিয়ে ভাগ করে পাচ্ছি 1/v মাইনাস 1/u সমান 1/f। উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ। অবতল লেন্সেরটা একই, তোমরা বই থেকে নোট করবে ওটা আগে, তারপর উত্তল লেন্সটা করবে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, আমি ওটা আবার বোঝাবো। লেন্সের সাধারণ সমীকরণে আমরা পেলাম 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। দর্পণের ক্ষেত্রে পেয়েছিলাম 1/v প্লাস 1/u সমান 1/f, এখানে কিন্তু মাইনাস। মনে রাখবে অঙ্ক করার ক্ষেত্রে এই চিহ্নগুলো আমাকে বসাতে হবে। বারবার একটা কথা বলছি, তোমরা মনে রাখবে, এইখানে অঙ্ক করার ক্ষেত্রে যেটা প্রয়োজন, আমাদের এখানে তিনখানা অজানা রাশি আছে। তাহলে আমরা যখন অঙ্ক করব এদের মধ্যে দুটো জানা রাশি আমাকে বলে দেবে আর একটা অজানা রাশি আমাকে নির্ণয় করতে হবে। চিহ্নের নিয়মটা যখন প্রয়োগ করবে, ধরো তোমার ইউ বলে দিয়েছে, এফ বলে দিয়েছে, ভি তুমি জানো না, তাহলে যদি আমরা অঙ্কটা করি ইউ সর্বদা ঋণাত্মক, তাহলে ইউ এর চিহ্নটা ঋণাত্মক বসাবে, তাহলে এটা প্লাস হয়ে গেল। এফ কি লেন্স দিয়েছো দেখতে পাবে, যদি উত্তল লেন্স হয় এফ ধনাত্মকই বসাবে, আর যদি অবতল লেন্স হয় এফ ঋণাত্মক বসাবে। ভি এর চিহ্ন কিন্তু আমি জানি না, অতএব ভি এর চিহ্নটা বসাবে না। এবার উত্তর নির্ণয় হয়ে ভি চিহ্ন সমেত ভি এর মান বেরোবে। ভি এর মানটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেলাম, চিহ্নটা বলে দেবে বস্তুটা এই প্রতিবিম্বটা সৎ না অসৎ। যদি চিহ্ন পজিটিভ হয় তাহলে অবশ্যই বস্তুটা হবে সৎ প্রতিবিম্ব, আর যদি চিহ্নটা নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্বটা হবে অসৎ প্রতিবিম্ব। আর যদি আমাদের ভি বলা থাকে এফ বলা থাকে তাহলে ইউটাও আমরা বসাবো না। আবার ইউ ভি বলা আছে, এফটা বসাবো না। এফটা বসাবো না কারণ কি, এফ দিয়ে আমরা উত্তল না অবতল লেন্স সেটা বিচার করবো। যদি এফ ধনাত্মক হয় তাহলে অবশ্যই উত্তল লেন্স, এফ যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই অবতল লেন্স। মনে থাকবে? আচ্ছা, আমাদের এই সমীকরণটাকে আবার লেন্সের সাধারণ সমীকরণ বা অনুবন্ধী সমীকরণ বলে। অনুবন্ধী কেন সেটা একটু বলছি। এটাকে আমাদের অনুবন্ধী ফোকাস সম্পর্ক বা অনুবন্ধী ফোকাস সম্পর্ক বলে। ফোকাস সম্পর্ক, ফোকাস সম্পর্ক বলে। অনুবন্ধী ফোকাস সম্পর্ক এটাকে বলা হয়। কেন? দুটি বিন্দু, এই যে ইউ আর ভি আর এফ, দুটি বিন্দু যদি এমন হয় এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে কোনো স্থির লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে স্থির লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়।
তবে ওই বিন্দু দুটিকে ওই লেন্সের অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু বলা হয়। তার মানে কি, আমাদের যদি একটা উত্তল লেন্স হয়, এখানে যদি একটা প্রতিবিম্ব বস্তু হয়, এখান থেকে লেন্সের পর ফোকাস দিয়ে গেল, আর একটা আলোক কেন্দ্র দিকে এখানে, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে এটা যদি পি কিউ প্রতিবিম্ব হয়, যদি পি ওয়ান কিউ ওয়ান হয়, তার মানে অনুবন্ধী ফোকাস সম্পর্ক হচ্ছে যদি এইখানে বস্তু হয় তাহলে এখানে প্রতিবিম্ব হবে। লেন্সটা কিন্তু স্থির রাখতে হবে, আর যদি বস্তুটাকে এখানে রাখি তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে। এটা আলোর প্রত্যাবর্তনশীলতা ধর্মের জন্যই সম্ভব। এই কারণে এই বিন্দুগুলোকে বলা হয় অনুবন্ধী ফোকাস যুগল এবং সম্পর্কটিকে বলা হয় অনুবন্ধী ফোকাস সম্পর্ক। তোমাদের বইয়ে আছে, ডেফিনেশনটা লিখবে। আমরা এবার লেন্স দ্বারা সৃষ্ট বিবর্ধন কাকে বলে সেটা নির্ণয় করব। বিবর্ধন কি? লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন। যদি ধরো এটা আমাদের উত্তল লেন্স হয়, এটা যদি প্রতিবিম্ব হয়, তাহলে এইখানে গিয়ে এখানে আমাদের পি ওয়ান কিউ ওয়ান প্রতিবিম্ব তৈরি করেছে, আর এটা হচ্ছে পি কিউ বস্তু। তাহলে এটা প্রতিবিম্ব উচ্চতা, এটা এটা বস্তু উচ্চতা, এটা প্রতিবিম্ব উচ্চতা। তাহলে লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন আমরা ফার্স্ট এটা আলোচনা করব, রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশন কাকে বলে এটা আলোচনা করব। শোনো, তাহলে রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন বা ল্যাটারাল ম্যাগনিফিকেশনও বলা হয়। কাকে বলে? যে কোন লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বলা হয় ল্যাটারাল ও লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে কোন লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য এবং বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় আমাদের লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে কি, এম সমান দিয়ে লেখা হয় ছোট হাতের এম, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান, আমরা এটা লিখি আই বাই ও। আই হচ্ছে ইমেজ আর ও হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে নির্ণয় করব, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। দেখো এখানে করছি ও পি কিউ আর ও কিউ ওয়ান পি ওয়ান, এই ত্রিভুজ দুটো সদৃশ্য। তাহলে কি লিখতে পারি? পি ওয়ান কিউ ওয়ান বাই পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ ওয়ান বাই ও কিউ। পি ওয়ান কিউ ওয়ান মানে হচ্ছে আই আর পি কিউ মানে হচ্ছে ও, ও কিউ ওয়ান মানে ভি, এটা হচ্ছে ইউ। তাহলে এম সমান কি লিখতে পারি? আই বাই ও সমান ভি বাই ইউ। আচ্ছা, তোমাদের এখানে একটা কন্ট্রোভার্সি আছে, তোমাদের হয়তো বই পড়ে এই কন্ট্রোভার্সিটা আসবে এবং অঙ্ক করতে ভুল করবে। উদাহরণও কিন্তু এই ভুলটা দিয়ে, ভুল নয়, ওটাও একটা নিয়ম, কিন্তু তোমরা ওইভাবে যদি করো তাহলে তোমাদের ভুলের চান্স বেশি। আমি একটা প্রসেস শেখাবো, এই ভিডিওটাই কিন্তু এটা মনে রাখবে বা নোট করার সময় এটা আমার কথাটা নোট করে রাখবে। অঙ্ক করার সময় যখন চিহ্নের নিয়ম বসাবো, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, যে নিয়ম শিখিয়েছি সেই নিয়মটাই
থাকবে, সেটা হচ্ছে বাম দিকে বস্তু, ডান দিকে বা বাম দিকে প্রতিবিম্ব। যদি বাম দিকে বস্তু হয় সেটা অলওয়েজ নেগেটিভ, ফোকাস দূরত্ব যে লেন্স তার ক্ষেত্রে রাখো, আর প্রতিবিম্ব যদি ডান দিকে হয় ধনাত্মক, বাম দিকে হয় ঋণাত্মক। এবার উচ্চতার ক্ষেত্রে আমরা বইয়ে যেমন আছে ওয়াই অক্ষে উপর দিকে উচ্চতা ঋণাত্মক ধনাত্মক, আর নিচের দিকে উচ্চতা ঋণাত্মক, এইটা তাহলে এখানে এটা নিচের দিকে মানে ঋণাত্মক, এটা উপর দিকে মানে ধনাত্মক। এই চিহ্ন দিয়ে বিবর্ধন দিয়ে বস্তু সৎ না অসৎ বিচার করা হয়, কিন্তু তোমরা এইভাবে করবে না, সব সময় বিবর্ধনটাকে আমরা মড দিয়ে লিখবো। তাহলে মানটা তাহলে বুঝবো কি করে সৎ না অসৎ? হ্যাঁ, ভি এর মানটা দেখবে, ভি যদি ডান দিকে হয় তাহলে ভি এর মান ধনাত্মক, তার মানে প্রতিবিম্ব অবশ্যই সৎ। আর ভি যদি বাম দিকে হয় মানে ঋণাত্মক, তাহলে প্রতিবিম্ব অবশ্যই অসৎ। ভি এর মানটা তোমাদের পাচ্ছই চিহ্ন নিয়ম দিয়ে। তাহলে আমাকে বিবর্ধনে কিন্তু চিহ্নের নিয়মটা অ্যাপ্লাই করবে না। বইয়ের অনেক উদাহরণে চিহ্ন দিয়ে চিহ্ন নিয়ম দিয়ে বিবর্ধন করা যায়, তোমরা নিজেরা অঙ্কটা করবে, বইয়ে নিজের দেয়া আছে অঙ্কটা, তুমি আমার নিয়মে করবে, দেখবে একই উত্তর আসছে, একই রেজাল্ট পাচ্ছ, মনে থাকবে। তাহলে রৈখিক বিবর্ধন কি? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। আচ্ছা, আমরা এবার পড়াবো রৈখিক বিবর্ধন নির্ণয় করবো। রৈখিক বিবর্ধন নির্ণয়, আচ্ছা রৈখিক বিবর্ধন নির্ণয় কি? উত্তল লেন্সের ক্ষেত্রে আগে নির্ণয় করবো। সমীকরণ কি? 1/v - 1/u = 1/f। তাহলে আমরা এটাকে আমরা ভাগ করব হচ্ছে আমাদের 1/v টা ভাগ করি, 1/v = 1/f + 1/u। তাহলে m সমান আমরা জানি v/u, m সমান আমরা জানি v/u, আমরা m সমান জানি v/u। তাহলে কি করে নির্ণয় করব? এই 1 নম্বর সমীকরণকে আমরা উভয় দিকে v দিয়ে গুণ করে দাও, তাহলে 1 সমান v দিয়ে গুণ করছি v/f মাইনাস v/u প্লাস, তাহলে v/u সমান কত হলো? 1 মাইনাস v/f। তাহলে অতএব v/u সমান m, তাহলে m সমান হলো 1 মাইনাস v/f, সমানই হলো f মাইনাস v/f। f মাইনাস v/f, তাহলে m v f এর মধ্যে সম্পর্ক। আর m v u এর মধ্যে সম্পর্ক কি? এই সমীকরণটাকে আমরা u দিয়ে গুণ করো, উভয় দিকে u দিয়ে গুণ, তাহলে u/v সমান u/f প্লাস 1, u/v মানে 1/m, তাহলে u/f প্লাস 1, তাহলে 1/m সমান f প্লাস u/f, তাহলে m সমান কত হলো? উল্টে যাবে f/f প্লাস u। উত্তল লেন্সের ক্ষেত্রে বিবর্ধন, আশা করি বুঝতে পেরেছো। উত্তল লেন্সের ক্ষেত্রে m সমান f/f প্লাস u। এবার অবতল লেন্স, অবতল লেন্স আমরা জানি 1/v - 1/u = 1/f। অবতল লেন্সের ক্ষেত্রে f টা কি? ঋণাত্মক, আর উত্তল লেন্সের ক্ষেত্রে f টা ধনাত্মক ছিল। u আর v এর মানটা আমরা বসাচ্ছি না, ওটা না বসিয়েই করব। তাহলে f যদি ঋণাত্মক তাহলে আমরা কি লিখব? 1/v - 1/u = -1/f। তাহলে এটাকে আমরা v দিয়ে গুণ করি, 1 মাইনাস v/u সমান মাইনাস v/f, 1 মাইনাস এটা মানে m সমান মাইনাস v/f, তাহলে m সমান হলো 1 প্লাস v/f, তাহলে কত হলো? f প্লাস v/f, f প্লাস v/f। আর u এর সঙ্গে সম্পর্ক হচ্ছে আমরা এই সমীকরণটাকে u দিয়ে গুণ করো, u/v - 1 সমান u/f মাইনাস, তাহলে 1/m সমান এটা ওদিকে নিয়ে যাও 1 মাইনাস u/f, তাহলে 1/m = f মাইনাস u/f, তাহলে m সমান কত হলো? f/f মাইনাস u। এই হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের সম্পর্ক। তাহলে বিবর্ধন নির্ণয় হয়ে গেল। আমরা এবার আলোচনা করব অনুদৈর্ঘ্য বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধন,
অনুদৈর্ঘ্য বিবর্ধন লংগিটিউডিনাল অর অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, মানে উত্তল লেন্সের অক্ষ বরাবর স্থাপিত যে বস্তু এবং তার প্রতিবিম্ব, তাহলে কাকে বলে? এটাকে আমরা এম ডবল ড্যাশ দিয়ে লিখি। সেটা কি? কোন লেন্সের প্রধান অক্ষ বরাবর বস্তু দ্বারা প্রতিবিম্বের, বলছে কোন লেন্সের প্রধান অক্ষ বরাবর রাখা, কোন লেন্সের প্রধান অক্ষ বরাবর রাখা প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় আমাদের অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে কি হলো? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত? এটা কিউ ড্যাশ, এটা আর। তাহলে আমরা লিখবো কি? আর কিউ ড্যাশ বাই আর ড্যাশ, সরি আর ড্যাশ কিউ ড্যাশ বাই আর কিউ। তাহলে আর ড্যাশ কিউ ড্যাশ। এবার একটু বলে দিই, এইখান থেকে এই দূরত্বটা ধরো আমাদের V1, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে V2, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কিউ পর্যন্ত U1, আর এখান থেকে এটা হচ্ছে U2। তাহলে কত হলো? V2 মাইনাস V1 বাই U2 মাইনাস U1। এটা আমরা ক্ষুদ্র দূরত্ব ধরে নিতে পারি ডেল্টা ভি বাই ডেল্টা ইউ, মড নিয়ে নিতে হবে, চিহ্নটা আমরা এখানে নেব না। তাহলে এম ডবল ড্যাশ সমান হলো ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। এটা কি বলা হয়? অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধন কাকে বলে? হচ্ছে কোন লেন্সের প্রধান অক্ষ বরাবর রাখা প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় অনুদৈর্ঘ্য বিবর্ধন বা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। তাহলে আমরা এটাকে অনেক সময় ডিভি বাই ডিইউ লেখা হয়। এটা প্রুফ করা যায়। দেখো, আমরা লেন্সের সমীকরণ জানি 1/v minus 1/u is equal to 1/f। এবার u তো নেগেটিভ, u নেগেটিভ বসিয়ে দিই, তাহলে 1/v plus 1/u সমান 1/f উত্তল লেন্সের ক্ষেত্রে। এটাকে আমরা ডেরিভেটিভ করব, অবকলন করব। দেখো u এর সাপেক্ষে, তাহলে মাইনাস ডি বাই ডিইউ, সরি ডি বাই ডিইউ 1/v প্লাস ডি বাই ডিইউ 1/u সমান ডি বাই ডিইউ 1/f। এখানে করছি, তাহলে আমরা ভি কে ইউ এর সাথে রেডিভ করছি, তাহলে এটা সাজিয়ে নিই, বা ডি বাই ডিভি ইনটু 1/v ইনটু ডিভিটা যেহেতু এক্সট্রা লিখেছি ডিভি বাই ডিইউ প্লাস এটা ইউই আছে, তাহলে মাইনাস 1/u স্কয়ার, আর এটা ধ্রুবক তাহলে 0, বা এইটা হবে মাইনাস 1/v স্কয়ার ইনটু ডিভি বাই ডিইউ সমান ইউ স্কয়ারটা ওদিকে নিয়ে চলে এলাম, বা ডিভি বাই ডিইউ ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা চিহ্নটা আমরা না দিয়েও করতে পারতাম, চিহ্নটা আমরা দেবো না, একটা বসাবো না, চিহ্ন নিয়ম দরকার নেই। তাহলে এটা চিহ্নের নিয়ম যদি না দিই, তাহলে এটা মাইনাস আছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, ওদিকে গেলে মাইনাস হয়ে গেল। ডিভি বাই ডিইউ সমান কত হলো? ভি স্কয়ার বাই ইউ স্কয়ার। তোমরা প্লাসই মনে রাখবে, কারণ চিহ্নের নিয়ম আমরা এখানে ফেলবো না, চিহ্নের নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করব না। তাহলে ডিভি বাই ডিইউ ইজ ইকুয়াল টু ভি বাই ইউ তার হোল স্কয়ার। ডিভি বাই ডিইউ সমান কত? এম ডবল ড্যাশ, আর ভি বাই ইউ সমান আমরা পেয়েছি এম স্কয়ার। তাহলে কি পেলাম? অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের বর্গ। অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের বর্গ। তাহলে কোন একটা লেন্সের যদি রৈখিক বিবর্ধন 3 হয়, তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধনটা কত হবে? 9। আজকে এখান পর্যন্তই, আমরা নেক্সট ক্লাস বাকি অংশটুকু আলোচনা করব।